হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে আমরা কি করব, আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি যে সিরিজটা আমরা এই মুহূর্তে চালাচ্ছি, যেখানে আমরা প্রত্যেক দিন এনসিয়েন্ট হিস্ট্রির এক একটা চ্যাপ্টারকে ধরে ধরে কী করি, এমসিকিউ আলোচনা করি, ইম্পর্টেন্ট এমসিকিউ। তার মধ্যে আজকে আমরা কি করব, আজকে আমরা পড়বো হচ্ছে মৌর্য যুগ সম্বন্ধে পড়বো। এর আগে কিন্তু যতগুলো চ্যাপ্টার আছে, অর্থাৎ আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক পিরিয়ড, বুদ্ধিজম, জৈনিজম, মহাজনপদ, এই সবগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো তোমরা যদি কেউ আমাদের চ্যানেল আজকে প্রথমবার ভিজিট করে থাকো, তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু পারলে প্লিজ আগে গিয়ে ওই ভিডিওগুলোকে একবার চেক আউট করো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কিন্তু কাজে লাগবে। আর কিছু কিছু স্টুডেন্ট আগের দিন ভিডিওতে বারবার কমেন্ট করে জানতে চাইছিলে যে এই ক্লাসগুলোর প্লেলিস্ট বানানো হয়েছে কিনা। তো তোমাদের বলে দিই, হ্যাঁ, এই ক্লাসগুলোর কিন্তু প্লেলিস্ট বানানো হয়েছে। তোমরা দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখবে যে এনসিয়েন্ট হিস্ট্রি এমসিকিউ বলে একটা, এনসিয়েন্ট ইন্ডিয়া এমসিকিউ বলে একটা এরকম আছে, প্লেলিস্ট আছে। সেখানে যাবে, সেখানে কিন্তু এই প্লেলিস্টের মধ্যে এই সমস্ত এমসিকিউ সেশনগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, এই প্লেলিস্টটাতে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাবে, যতগুলো ক্লাস হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা যদি চাও আমার থিওরি ক্লাসও দেখতে পারো। এই এনসিয়েন্টের উপরে কিন্তু থিওরি ক্লাসও আছে, তারও আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। আজকে প্রথম কোশ্চেন শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন বলেছে, হু আইডেন্টিফাইড দ্য নেম স্যান্ড্রোকোট্টাস অ্যাজ চন্দ্রগুপ্ত মৌর্য। তো কিছু কিছু লিপিতে দেখো স্যান্ড্রোকোট্টাস নামে একজনের উল্লেখ পাওয়া যায়। তো পরবর্তী ক্ষেত্রে ঐতিহাসিকরা খুঁজে পান যে এটা অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্যেরই নাম। তো সেই যে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাকচুয়ালি স্যান্ড্রোকোট্টাস, এটা কে প্রথম করেছিলেন, কনফার্ম করেছিলেন, সেটা কনফার্ম করেছিলেন হচ্ছে জাস্টিন বলে একজন ঐতিহাসিক ছিলেন। তিনি এটা প্রথম কনফার্ম করেছেন। দেখো রোমান ঐতিহাসিকবিদ, রোমের ঐতিহাসিকবিদ ছিলেন, যিনি প্রথম বলেছিলেন যে অ্যাকচুয়ালি স্যান্ড্রোকোট্টাস কি, স্যান্ড্রোকোট্টাস হচ্ছে চন্দ্রগুপ্তের নামের গ্রিক ভার্সন ছিল। চন্দ্রগুপ্তের নামের গ্রিক ভার্সন ছিল, ইনি প্রথম এটাকে কনফার্ম করেছেন যে স্যান্ড্রোকোট্টাস যে নামটা আমরা জানতে পাই বিভিন্ন লেখনী থেকে, সেটা অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত ছিলেন। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হুইচ ডাইনেস্টি রুলড ওভার মগধ আফটার নন্দ ডাইনেস্টি। খুবই ইজি কোশ্চেন। মৌর্যরা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এটা করেছিলেন, কৌটিল্যের সহায়তায় উনি এটা করেছিলেন। সেই সময় যে নন্দবংশ ছিল, সেই নন্দবংশ খুব অত্যাচারী ছিল, তো তাদেরকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য 321 বিসিতে কী করেছিলেন, মৌর্য সাম্রাজ্য স্থাপন করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের প্রথম বা মৌর্য বংশের প্রথম রাজা হয়েছিলেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স ফর দ্য স্টাডি অফ মৌর্যন হিস্ট্রি। আমাদের যে মৌর্য বংশের যে মৌর্য সাম্রাজ্যের যে ইতিহাস, সেটা সম্বন্ধে সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ সোর্স মেটেরিয়াল কোনটা, যেখান থেকে আমরা এই মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে জানতে পারি। তো মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে আমরা যে খুব ভালোভাবে জানতে পারি, সেই মোস্ট ইম্পর্টেন্ট সোর্সটা হচ্ছে কি, মোস্ট ইম্পর্টেন্ট সোর্সটা হচ্ছে আমাদের অপশান ডি, অর্থশাস্ত্র। কৌটিল্য যে লিখেছিলেন, যিনি হচ্ছে এর মিনিস্টার ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের মিনিস্টার ছিলেন কৌটিল্য। সেই কৌটিল্যের যে অর্থশাস্ত্র, এটাই হচ্ছে সবথেকে বড় মানে সবথেকে ভালো লেখনী বা ইম্পর্টেন্ট লেখনী, যেখান থেকে আমরা সেই সময়ের পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল বিভিন্ন কন্ডিশন সম্বন্ধে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন কন্ডিশন সম্বন্ধে আমাদের যে মৌর্য সাম্রাজ্য, সেটা সম্বন্ধে আমরা জানতে পারি। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দি গ্রেট। তো এটা আমি তোমাদের আগে দেখো মহাজনপদ পড়ানোর সময় বলেছিলাম যে আলেকজান্ডার দি গ্রেট যখন অ্যাকচুয়ালি এসেছিলেন, তখন কী ছিল, তখন এখানে নন্দবংশ রাজত্ব করছিল। কে রাজত্ব করছিল? নন্দবংশ রাজত্ব করছিল। তো সেই এখানে অপশানগুলোর মধ্যে কোনটা হবে? এখানে অপশানগুলোর মধ্যে হবে চন্দ্রগুপ্ত মৌর্য, কারণ উনি আলেকজান্ডার দি গ্রেট এখান থেকে জাস্ট চলে যাওয়ার পরেই কী হয়েছিল, নন্দবংশকে সরিয়ে দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য নিজের সাম্রাজ্য স্থাপন করেছিলেন। তাই এখানে অপশানগুলোর মধ্যে কন্টেম্পোরারি বলতে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকেই বুঝবো। যদি অপশানের মধ্যে ধননন্দ থাকতো তাহলে তোমরা ধননন্দ করতে। তো হচ্ছে এখানে তাহলে সঠিক উত্তর দেখো বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য সেট আপ দ্য মৌর্যন এম্পায়ার ফলোয়িং দি আলেকজান্ডার রিট্রিট। এটাই বললাম যে আলেকজান্ডার হচ্ছে এখান থেকে জাস্ট চলে যাওয়ার পরে পরেই কী হয়েছিল, চলে যাওয়ার পরে পরেই উনি নিজের সাম্রাজ্যটা স্থাপনা করেছিলেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্র ওয়াজ অ্যাডমিনিস্ট্রার্ড বাই এ বোর্ড কনসিস্টিং অফ দ্য মেম্বার নাম্বারড। ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন রাজত্ব করছিলেন, তখন পাটলিপুত্রের যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেই অ্যাডমিনিস্ট্রেশনটাকে সামলানোর জন্য কতজন মেম্বারের একটা বোর্ড মেম্বার বা কতজনের একটা বোর্ড ছিল। এখানে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 30 জন মেম্বারের একটা বোর্ড ছিল, যেটা আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের সময় পাটলিপুত্রের
সমস্ত জিনিস সম্বন্ধে দেখাশোনা করে। দেখো এখানে লেখাই আছে কী কী বিষয়। দে লুক আফটার পাবলিক বিল্ডিংস, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, রোডস, গার্ডেন, হসপিটাল, স্কুল, টেম্পল অ্যান্ড আদার ওয়ার্কস অফ পাবলিক ইউটিলিটি। মানে এখনকার যে তোমরা বলতে পারো আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার আছে, ঠিক সেই রকম কাউন্সিল অফ মিনিস্টারের মতো একটা ছিল, বোর্ড ওখানে ছিল, যেখানে 30 জন মেম্বার আমাদের পাটলিপুত্র সমস্ত বিষয়ে দেখাশোনা করতো। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা আছে। দেখো 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে হু রিপ্লেসড মেগাস্থিনিস অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ সিরিয়ান কিং অ্যান্ট্রোকাস ওয়ান ইন কোর্ট অফ বিন্দুসার। বিন্দুসারের কোর্টে বা সভায়, রাজসভায় মেগাস্থিনিস ছিলেন, তো মেগাস্থিনিসকে রিপ্লেস করেছিল কে? মানে মেগাস্থিনিসের জায়গায় সিরিয়ান অ্যাম্বাসেডর হিসেবে কে এসেছিল পরবর্তী ক্ষেত্রে? সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, ডাইমাকোস বা দাইমাকোস যা বলবে, বা ডেইমাকোস যেভাবে উচ্চারণ করতে পারো। ইনি হচ্ছে ওর মানে কি বলবো সাকসেসার ছিলেন। মেগাস্থিনিসের পরে অ্যাম্বাসেডর হিসেবে উনি এসেছিলেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য গুর্জারা মাইনর রক এডিক্ট, গুর্জার যা বলবে, অন হুইচ দ্য নেম অফ অশোকা ইজ মেনশন। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, মৌর্য সাম্রাজ্যের সম্বন্ধে যখন তোমরা পড়বে, থিওরি পড়বে নিজেরা, অবশ্যই অতি অবশ্যই অশোকের যে শিলালিপি বা স্তম্ভলিপিগুলো আছে সেগুলো সম্বন্ধে খুব ভালো করে পড়বে। অশোকের শিলালিপি বা স্তম্ভলিপি থেকে একটা না একটা কোশ্চেন অবশ্যই আসে, অতএব অশোকের শিলালিপি স্তম্ভলিপি মাস্ট। এখানে সেরকমই দেখো একটা কোশ্চেন করা হয়েছে যে গুর্জারে যে একটা রক এডিট আছে যেখানে অশোকের নিজস্ব নাম উল্লেখ করা আছে, সেটা এখন বর্তমানে কোথায়? বর্তমানে এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে বর্তমান। দেখো বলা হচ্ছে গুর্জারা এডিক্ট লোকেটেড ইন নর্থ অফ ভিলেজ গুর্জার অ্যাট ফুট অফ লো হিল লোকালি নোন অ্যাজ সিদ্ধাঙ্কা তোড়িয়া। এটা হচ্ছে লোকাল নেম। ইট ওয়াজ ডিসকভার্ড ইন 1953 সি। 1953 সালে এটা প্রথম আবিষ্কার করা হয়েছিল এবং এটা বর্তমান হচ্ছে মধ্যপ্রদেশের ডাটিয়া বলে একটা টাউন আছে, বা দাতিয়া বলে একটা টাউন আছে, দাতিয়া টাউনে এটা বর্তমান। দ্য এডিক্ট হেয়ার রেফার্স অশোকা উইথ হিজ পার্সোনাল নেম। এখানে কিন্তু অশোকের একদম যে নিজস্ব নাম, সেই নামটা কিন্তু এই শিলালিপির মধ্যে উল্লেখ আছে, যে কারণে এটা ইম্পর্টেন্ট। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলা আছে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অশোকান ইনস্ক্রিপশন ইজ ডিভোটেড টু দ্য প্রিন্সিপাল অফ রিলিজিয়াস টলারেন্স কমপ্লিটলি। পুরোপুরিভাবে ধর্মের উপর বা রিলিজিয়াস টলারেন্সের উপর বেস করা হয়েছে কোন রক এডিক্ট? সেখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রক এডিক্ট নাম্বার 12। রক এডিক্ট নাম্বার 12টা হচ্ছে পুরোপুরিভাবে আমাদের অশোকের যে রিলিজিয়াস যে টলারেন্স সেটার উপর ডিপেন্ড করছে। রক এডিক্ট 13ও ইম্পর্টেন্ট। এটা কী ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি, একটু পরেই আসবে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার অফ সাদার্ন প্রভিন্স অফ অশোকাস এম্পায়ার। অশোকের যে পুরো সাম্রাজ্য ছিল, সেই অশোকের পুরো সাম্রাজ্যের মধ্যে সাদার্ন প্রভিন্স মানে দক্ষিণের যে অংশটা ছিল, সেই দক্ষিণের অংশের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার কোনটা ছিল? দক্ষিণের অংশের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ছিল, এটা ভালো করে মনে রাখবে, অপশান এ হচ্ছে ইসিলা। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মেন্স লেভেলের কোশ্চেন তোমরা ধরতে পারো, এটা একটু হচ্ছে টাফ কোশ্চেন। সেটা কী ছিল? সেটা হচ্ছে ইসিলা, এবং এটা সম্বন্ধে বিভিন্ন শিলালিপি থেকে জানা গিয়েছিল। অশোকের রাজত্বের বেশিরভাগ জিনিস ওই শিলালিপি থেকে জানা যায়, সেগুলো ইম্পর্টেন্ট। দেখো বলা আছে ডিউরিং 4th and 3rd century BCE কর্ণাটক ওয়াজ দ্য পার্ট অফ নন্দ অ্যান্ড মৌর্য এম্পায়ার। কর্ণাটক কিন্তু নন্দ এবং মৌর্য এম্পায়ার দুটোরই পার্ট ছিল। অ্যান্ড দ্য ব্রাহ্মগিরি এডিক্টস in Chitradurga dated around 230 BC belong to the Emperor Ashok says of the nearby region as Isila, which means fortified region. এবং এখানে যে চিত্রদুর্গের কাছে যে ব্রাহ্মগিরি এডিক্ট বা ব্রাহ্মগিরি যে শিলালিপিটা দেখতে পাওয়া যায়, সেই লিপির মধ্যে কিন্তু মানে বলা হয়েছে যে অশোকের যে এই যে পুরো এলাকাটা অশোকের আন্ডারে ছিল, এবং এখানে একটা রিজন ছিল যেটার নাম হচ্ছে ইসিলা, যেটা ওখানকার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে কি ফর্টিফাইড রিজন। ফর্টিফাইড রিজন হচ্ছে আক্ষরিক অর্থ। নেক্সট 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হু অফ দ্য জেন সেন্টস ইজ অ্যাসোসিয়েটেড উইথ চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে কোন জৈন ধর্ম সাধক হচ্ছে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে অপশান ডি, ভদ্রবাহু। এটা চন্দ্রগুপ্ত মৌর্য কী করেছিলেন? শেষ জীবনে হচ্ছে মানে রাজ্যপাট ছেড়ে দিয়ে ভদ্রবাহুর জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্ম গ্রহণ করে ভদ্রবাহুর সঙ্গে কোথায় চলে গিয়েছিলেন? দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন, মাইগ্রেটেড টু সাউথ উইথ হিম। মানে উনিও ধর্ম প্রচার করার জন্য, ধর্মকর্ম করার জন্য কী করেছিলেন? সাউথ ইন্ডিয়া চলে গিয়েছিলেন। শেষ বয়সে উনি রাজপাট ছেড়ে দিয়েছিলেন।
নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য অশোকা মেজর রক এডিক্ট হুইচ টেল আস অ্যাবাউট দ্য চোলা পান্ডিয়া সত্যপুত্তা অ্যান্ড কেরালাপুট্টা। ঠিক আছে, এই চারটে জায়গা সম্বন্ধে কোন কোন রক এডিক্ট আমাদের বলে, সেটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 13। তোমাদের এক্ষুনি বলছিলাম যে নাম্বার 13টাও ইম্পর্টেন্ট, এক্ষুনি আসবে। 2 নম্বর এবং 13 নম্বর শিলালিপি থেকে এইগুলো সম্বন্ধে জানা যায়, চোলা পান্ডিয়া সত্যপুট্টা অ্যান্ড কেরালাপুট্টা। দেখো বলা হচ্ছে কি যে মেজর রক এডিক্ট 2 মেনশনস চোলা পান্ডিয়া সত্যপুট্টা অ্যান্ড কেরালাপুট্টা কিংডম ইন সাউথ ইন্ডিয়া, চোলা পান্ডিয়া সত্যপুট্টা অ্যান্ড কেরালাপুট্টা ইন সাউথ ইন্ডিয়া। আর আমাদের যে মেজর রক এডিক্ট 13তেও বলা হচ্ছে দেখো কি স্পিক্স অফ অশোকস অ্যানেক্সেশন অফ কলিঙ্গ, মানে উনি যে কলিঙ্গ দখল করেছিলেন সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। অ্যান্ড ইট অলসো মেনশনস অশোকাস ভিক্টরি বাই ধম্ম ওভার গ্রিক কিংস অ্যান্ড চোলা পান্ডিয়া অ্যান্ড অন্ধ্র কিংডমস ইন সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, এই দুটো লিপি সম্বন্ধে তোমাদের জানতে হবে। দুটো লিপি হচ্ছে এই জিনিসটা বানাবো, বেসিক্যালি বলতে পারো কিছুটা যে আমাদের সাউথ ইন্ডিয়াতে যে অশোক ঢুকেছিলেন বা অশোকের যে একটা প্রভাব পড়েছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সেটা কোন শিলালিপি থেকে জানা যায়? সেটা হচ্ছে 2 নম্বর এবং 13 নম্বর শিলালিপি থেকে জানা যায়। নেক্সট 12 নম্বর কোশ্চেন, রিয়েলাইজিং দ্য নিড অফ ওয়াটার দ্য ফার্স্ট রুলার হু গট এ লেক কনস্ট্রাক্টেড ইন গিরনার এরিয়া ওয়াজ। এগেন এটাও খুব ভালো কোশ্চেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। উনি প্রথম গিরনার এরিয়াতে সুদর্শন লেক নামে একটা বড় লেক তৈরি করিয়েছিলেন জলকে কনজার্ভ করার জন্য। এটা এখনও খুবই দরকার আমাদের কারোরই, কিন্তু মনে রাখবে কখনোই কেউ কিন্তু ওয়াটার ওয়েস্ট করবে না, কারণ যতদিন যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু নেমে যাচ্ছে। তোমার কাছে তুমি জল পেয়ে যাচ্ছ মানে তুমি জল নষ্ট করবে, এটা কিন্তু ঠিক কথা নয়, কারণ এমনও হতে পারে তুমি জলটা নষ্ট করে দিচ্ছ বলে অন্য কোথাও হয়তো সাধারণ মানুষ জল কষ্টে মারা যাচ্ছে। অতএব জল আছে তোমার কাছে, ঠিক আছে, তোমার কলে জল পড়ছে, কিন্তু তবু যতটা সম্ভব জল কম নষ্ট করবে। দেখো বলা হচ্ছে কি যে ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য নোট অফ মেগাসথেনিস। এখানেও এগেন কি মেগাসথেনিসের নোট থেকে এটা জানা যায়। Importance of Megasthenes, that importance of land and water management was realized even during 300 BC for social welfare, and during this period famous Sudarshan Lake on Girnar Hill in Gujarat was built by Chandragupta Maurya. লেকটার নাম কি? লেকটার নাম হচ্ছে সুদর্শন লেক, এবং এটা বর্তমানে কোথায় বর্তমানে গুজরাটে বর্তমান। নেক্সট 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সোর্সেস গিভস এ ডিটেলড অ্যাকাউন্ট অফ দ্য সিটি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মৌর্য। মৌর্যদের সময় যে সিটির অ্যাডমিনিস্ট্রেশন বা শহরের যে পুরো শাসন ব্যবস্থা বা দেখভাল করা হতো, সেই অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে কোথা থেকে জানতে পাওয়া যায়? এই কোয়েশ্চেনগুলো ইজি, এগুলো তোমরা আন্দাজে আরামসে বুঝতে পারছো। সেটা হচ্ছে মেগাসথেনিসের ইন্ডিকা থেকে। মেগাসথেনিসের ইন্ডিকা থেকে হচ্ছে এগুলো সম্বন্ধে ডিটেলস জানা যায়, কারণ মেগাসথেনিস কী করেছিলেন, উনি পাটলিপুত্রে এসে প্রায় 5 বছর ছিলেন। কত বছর? 5 বছর। পাটলিপুত্রে এসে উনি প্রায় 5 বছর ছিলেন, এবং সেই 5 বছরের টাইম পিরিয়ডে উনি হচ্ছে এখানকার সম্বন্ধে মানে মৌর্য সাম্রাজ্যের যে সরকার এবং তার যে সামাজিক জীবন সেটা সম্বন্ধে অনেক কিছু লিখে রেখে গেছেন, এবং সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান কিংস ডিফিটেড সেলুকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ সিন্ধু অ্যান্ড আফগানিস্তান। এটাও এগেন খুব কমন কোশ্চেন, কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে যে সিন্ধু এবং আফগানিস্তান প্রদেশের যিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন সেলুকাসকে হারিয়েছিল কে? সেলুকাসকে হারিয়েছিল অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে হারিয়েছিলেন। এবং লাস্ট 15 নম্বর কোশ্চেন, এটাও এগেন খুব কমন একটা কোশ্চেন, বাট এগেন ইম্পর্টেন্ট কোশ্চেন, হু ওয়াজ দ্য রাইটার অফ মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষসের রাইটার কে ছিলেন? সেটা হচ্ছে অপশন ডি বিশাখ দত্ত ছিলেন কি? মুদ্রা রাক্ষসের রাইটার ছিলেন। এটা একটা সংস্কৃত প্লে ছিল, যেটা কী সম্বন্ধে বলে, যেটা হচ্ছে ন্যারেট দ্য অ্যাসেন্ট অফ কিং চন্দ্রগুপ্ত মৌর্যস পাওয়ার ইন ইন্ডিয়া। চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে কৌটিল্যের সহায়তায় ধীরে ধীরে, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু অ্যাকচুয়ালি কোনো রাজপরিবারের ছিলেন না, উনি যেন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু উনি কৌটিল্য সহায়তায়, এখানে কৌটিল্যই হচ্ছে কী রোল প্লে করেছিল, কৌটিল্য সহায়তায় উনি কী করেছিলেন, দ্বন্দ্ববংশকে সরিয়ে কীভাবে রাজা হয়েছিলেন সেইটা সম্বন্ধে বলা হয়েছে কোথায়? সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষসে কিন্তু এইটা সম্বন্ধে ডিটেলসে বলা হয়েছে। দেখো এই ছিল আজকে তোমাদের ক্লাস। আজকে কিন্তু যতগুলো কোশ্চেন ছিল প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে যে কোনো সময়। কিছু কোশ্চেন অলরেডি পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, কিছু কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। তো দেখো যদি তোমাদের মনে হয় যে কোশ্চেনগুলো তোমাদের হেল্পফুল, প্লিজ লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। যেখানে পারবে সব জায়গায়, যত গ্রুপে যুক্ত হচ্ছে সব জায়গায় ক্লাসটাকে পুরো শেয়ার করে দাও, যে এখানে নিয়মিতভাবে কী করা হচ্ছে, WBCSকে টার্গেট করে কিন্তু আমাদের এখানে MCQর থ্রু দিয়ে পুরো রিভিশন করানো হচ্ছে।
এমসিকিউ থ্রু দিয়ে পুরো রিভিশন করানো হচ্ছে। সবাইকে শেয়ার করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, সাবস্ক্রাইব করে, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস।